আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু শোনো। সেটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচার এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে কোপিং উইথ চেঞ্জ। মানে হচ্ছে যে চেঞ্জের সাথে আসলে আমরা কিভাবে অ্যাডাপ্ট করব, বা চেঞ্জটাকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিভাবে অ্যাকসেপ্ট করব, কিভাবে হ্যান্ডেল করব, বা কিভাবে আমরা অ্যাভয়েড করব। দ্যাট মিনস হচ্ছে যে চেঞ্জটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। বুঝতে পারছো? তো চেঞ্জ অবশ্যই আসবে, চেঞ্জ ইজ ইনএভিটেবল ইন অল লার্জ সফটওয়্যার প্রজেক্টস। মানে চেঞ্জ আসবে। এখন এখানে কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, কি কি ক্যাটাগরিতে চেঞ্জ আসতে পারে। যেমন হচ্ছে যে বিজনেস চেঞ্জ। সাপোজ কোনো কারণে হচ্ছে যাদের জন্য সফটওয়্যারটা তৈরি করলো তাদের বিজনেসটা চেঞ্জ হলো দ্যাট মিনস হচ্ছে যে এমন না যে এক বিজনেস থেকে আরেক বিজনেসে চলে গেল, বাট তাদের কিছু নতুন বিজনেস এটার সাথে ইনকর্পোরেট হলো, বা হচ্ছে একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ হলো। সামহাউ হচ্ছে বিজনেস রিলেটেড যে চেঞ্জ গুলা, সে ধরনের কোনো চেঞ্জ আসলো। যদি সে ধরনের কোনো চেঞ্জ তাদের অ্যাকচুয়াল যে কাজ বা অ্যাকচুয়াল যে তোমার অর্গানাইজেশন, সেখানে যদি চেঞ্জ আসে, তাহলে তাদের জন্য যদি তুমি কোনো সফটওয়্যার তৈরি করতে থাকো, তাহলে সেই সফটওয়্যারেও একটা চেঞ্জ এখানে ইনভলভ করতে হবে। নেক্সট হচ্ছে নিউ টেকনোলজিস ওপেন আপ। যদি এমন হয় যে নতুন টেকনোলজি চলে আসলো, নতুন টেকনোলজি চলে আসলে যেমন হচ্ছে যে সাপোজ একযোগে একটা অর্গানাইজেশনের সমস্ত কম্পিউটারের ওএস চেঞ্জ করে দেওয়া হলো, তখন সেই ওএস এর সাথে তোমার যে সফটওয়্যারটা, তোমার চেক করে দেখতে হবে যে সফটওয়্যারটা অ্যাডাপ্ট করে কিনা। যদি অ্যাডাপ্টেবল না হয়, তাহলে নতুন যে ওএস আছে সেই প্ল্যাটফর্মে রান করানোর জন্য তোমার সফটওয়্যারে আর কি কি অ্যাড করতে হবে। বা নতুন একটা হার্ডওয়্যার অ্যাড হলো, সেই হার্ডওয়্যারটা হয়তো তোমার সফটওয়্যার সিস্টেমের সাথে ইন্টারাক্ট করবে, তখন সেই হার্ডওয়্যারের সাথে ইন্টারাকশন করার জন্য তোমাকে আর কি কি সেখানে অ্যাড করা লাগতে পারে। দ্যাট মিন্স হচ্ছে নতুন টেকনোলজি যদি অ্যাড হয়, মানে তোমার সিস্টেমের যে বাউন্ডারি থাকবে সেই বাউন্ডারির সাথে, তখন তোমার চেঞ্জটা আনতে হবে এবং চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে চেঞ্জিং প্ল্যাটফর্মস রিকোয়ার অ্যাপ্লিকেশন চেঞ্জ। ওই যে যেটা বললাম যে যদি আমি ওটা টেকনোলজিতে বলে ফেলছি, যে প্ল্যাটফর্ম যদি চেঞ্জ হয়, মানে যেখানে রান করবে সেই এনভায়রনমেন্টটা যদি চেঞ্জ হয়, সেটা হতে পারে হচ্ছে তোমার কম্পিউটার সিস্টেম এনভায়রনমেন্ট, হতে পারে হচ্ছে তোমার এমপ্লয়ার যে এনভায়রনমেন্ট সেটা। তো সেই এনভায়রনমেন্ট যদি চেঞ্জ হয়, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যালো, কোশ্চেন ছিল? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি কোশ্চেন থাকে সবচেয়ে ভালো হয় যে তোমরা হ্যান্ড রেজ করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোশ্চেন আছে। ঠিক আছে? তারপর হচ্ছে জি ম্যাম। চেঞ্জ লিডস টু রিওয়ার্ক। এখন যদি চেঞ্জ চলেই আসে, প্রথমে আমরা কি বলছি, আমরা বলছি যে চেঞ্জ ইজ ইনএভিটেবল ইন অল লার্জ সফটওয়্যার প্রজেক্ট। আর তার যে সাব টপিক ছিল সেটা হচ্ছে যে কি কি ধরনের চেঞ্জ আসলে আসতে পারে। আর মেইন টপিকটা ছিল এরকম যে চেঞ্জ আসবেই প্রজেক্টে। সেকেন্ড হচ্ছে যে চেঞ্জ যদি আসে তাহলে তোমাকে কি করতে হবে। আমাকে কি একটু বলতে পারবা যে চেঞ্জ যদি আসে তাহলে আমাদের সফটওয়্যারে আমাদের কি করতে হবে, বা কোথা থেকে আবার শুরু করতে হবে? ম্যাম এনিওয়ান? এখানে আসলে আমরা হচ্ছে কোন ফিচারটা চেঞ্জ করব বা কি চেঞ্জ করব তার উপর ডিপেন্ড করে আসলে আমরা চেঞ্জ করব যে কোথায় চেঞ্জ করতেছি আমরা। আর হ্যাঁ আমরা হ্যাঁ হচ্ছে যে হচ্ছে স্টোরের জন্য আমরা হচ্ছে ভার্সন কন্ট্রোল করব যেন আগের ভার্সনে আমরা কনভার্ট করতে পারি, হ্যাঁ, কনভার্ট সেটা হতে ঠিক পারি আছে। প্রজেক্টে। হুম, জি সেটা ঠিক আছে, কিন্তু এই যে সেকেন্ড যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা আসলে এখানে লিখাই আছে দেখো, চেঞ্জ লিডস টু রিওয়ার্ক। মানে যখনই কোনো চেঞ্জ আসবে, দ্যাট মিন্স হচ্ছে তুমি যে প্রক্রিয়াটা অলরেডি সম্পন্ন করে ফেলেছো সেই প্রক্রিয়াটা আবার তোমাকে নতুন করে ওই চেঞ্জের জন্য করতে হবে।
সাপোজ তুমি একটা সফটওয়্যার শুরু করো কি দিয়ে, রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস দিয়ে, এবং রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস এর পরে যে এই সফটওয়্যার প্রসেসের ধাপগুলি সেগুলি সম্পূর্ণ করতে করতে আস্তে আস্তে হচ্ছে সেটা ডেভেলপমেন্ট এন্ডিং দিকে যায়। তো এখন যদি এমন হয় যে এর মাঝখানে কোনো একটা নতুন রিকোয়ারমেন্টস চলে আসে, তাহলে সেই রিকোয়ারমেন্টস এর জন্য তোমাকে যেটা করতে হবে, সেই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া আবার সম্পন্ন করতে হবে। রিওয়ার্ক করতে হবে। তার মানে এই হচ্ছে এই রিওয়ার্কের জন্য আবার নতুন করে হয়তোবা তোমার যদি ওয়াটারফল মডেল হয়, তাহলে কি আমরা কি করি, একটা স্টেপ শেষ হয় তারপরে হচ্ছে আমরা একদম শেষ করে পরবর্তী স্টেপে চলে যাই। তাহলে আমাদের তখন যে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস টিম, সেই টিমটা রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। আছে কি যে আমার এই রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস আমি ফাইনালি করে ফেললাম, এরপরে আমি জানি আমার চেঞ্জ করব না, তাহলে আমি ওই টিমটাকে কেন বসিয়ে রাখবো, বসিয়ে বসিয়ে আমি তাদেরকে স্যালারি দেব? তাহলে ওই টিমটা আমি ভেঙে দেব, ভেঙে দিয়ে হচ্ছে পরবর্তীতে আমার ডেভেলপমেন্ট ইয়েতে চলে যাব, বা ডিজাইন স্টেজে চলে যাব। ডিজাইনের পরে তো ডেভেলপমেন্ট। তো যখন জি আবার ম্যাম। একটা নতুন রিকোয়ারমেন্টস আসবে, তখন কিন্তু আবার রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস এর জন্য যারা ইনভলভ ছিল তাদেরকে আবার ইনভলভ করতে হবে। ইনভলভ করতে হবে, দ্যাট মিনস হচ্ছে তাদেরকে হচ্ছে একটা অ্যামাউন্ট পে করতে হবে। সেখানে হচ্ছে ফিনান্সিয়াল একটা ম্যাটার থাকে, সেই ফিনান্সিয়াল ম্যাটারটাই হচ্ছে কস্ট। বা হচ্ছে আবার একটা মিটিং অ্যারেঞ্জ করা, একটা মিটিং অ্যারেঞ্জ করতে গেলেও কিন্তু কিছু খরচ হয়। সেটা যদি স্মল অ্যামাউন্টও হয়, বাট সেটা ইগনোরেবল না। তাহলে যখন রিওয়ার্ক হবে তখন অবশ্যই সেখানে কস্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাম। এবং আলটিমেটলি কস্ট কখনোই কমবে না, একটু হলেও কস্ট বেড়ে যাবে। এটাই বলা হচ্ছে চেঞ্জ লিডস টু রিওয়ার্ক, সো দ্যাট কস্ট অফ চেঞ্জ ইনক্লুড both rework as well as the cost of implementing new functionality। এখন ধরো আমরা তো সিস্টেমেও পড়ে আসছি যে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করি, সেখানে কস্ট অ্যানালাইসিস করি যে কস্ট কত আমরা করতে পারবো, কতর মধ্যে হলে আমরা করব, কতর মধ্যে হলে আমরা করব না, বা কাস্টমার রাজি হবে কিনা। সাপোজ কাস্টমার এর বাইরে আর কস্ট মানে বিয়ার করতে পারবে না, বেশি হলে তখন সমস্যা। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে যখন কস্ট অ্যানালাইসিস করবে তখন তোমার এই চেঞ্জের ব্যাপারটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে এইখানে চেঞ্জের জন্য একটা কস্ট তোমাকে অ্যালট করে রাখতে হবে। যদি চেঞ্জ আসে তাহলে যেন সেই ওভারঅল যে বাজেট, সেই বাজেটের মধ্যেই সেটা মেক আপ করা সম্ভব হয়। বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। ওকে। আচ্ছা, এখানে দেখো, রিডিউসিং দ্য কস্ট অফ রিওয়ার্ক, আমরা কিভাবে কস্টটা রিডিউস করতে পারি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ অ্যাভয়েডেন্স। আমরা চেঞ্জটাকে অ্যাভয়েড করতে পারি। এখন চেঞ্জটা অ্যাভয়েড করতে হলে তোমাকে আবার অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়ালি যে চেঞ্জটা আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি সেটার যে এফেক্ট, সেটার এফেক্টটা কতটুকু পড়বে। যদি এমন হয় যে সেটার জন্য তোমার পুরো সফটওয়্যারটাই কাজ করবে না, বা তোমার সফটওয়্যারটাই ইফেক্টিভ হবে না, ইউজারের চাহিদা কিছুই মিটবে না, তাহলে তুমি সেই চেঞ্জটা অ্যাভয়েড করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে যে চেঞ্জটা অ্যাভয়েডেবল কিনা। যদি অ্যাভয়েড করা সম্ভব হয় তাহলে অ্যাভয়েড করে দিবে, অ্যাভয়েড করে দিলে সেখানে কোনো কস্ট হবে না। আর দেখো কি আছে, where the software process includes activities that can anticipate possible changes before significant rework is required। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার কিছু অ্যানালাইসিস করে পসিবল চেঞ্জেস গুলা আগে থেকেই আইডেন্টিফাই করে রাখতে পারো। কারণ তোমার যখন কাজ করতে করতে অভিজ্ঞতা হবে তখন তুমি কাস্টমার ধরন দেখেই বুঝতে পারবে যে সে তার রিকোয়ারমেন্টসটা ভালোভাবে বলতে পারছে নাকি বলতে পারছে না। দ্যাট মিন্স হচ্ছে যে সে এক্সপ্রেস করতে পারছে কিনা। যদি এক্সপ্রেস করতে মনে হয় তোমার এক্সপিরিয়েন্স থেকে, তুমি অনেকেই আছে না এরকম যে তার নিজের কথাগুলো বুঝিয়ে বলতে পারে না ঠিক মতো, বা বোঝা যায় যে সে যা চাচ্ছে সেটা এক্সপ্লেন করতে পারছে না। তো সেরকম এক্সপিরিয়েন্সের উপরে বেস করে অনেক সময় বলা যায়, তখন কি করে ধরেই নেয় যে হচ্ছে কিছু চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জ গুলার জন্য আগে থেকেই প্রিপেয়ার থাকা। আর যদি এরকম হয় যে রিকোয়ারমেন্টস ক্লিয়ার না, তখন বেটার হচ্ছে
প্রোটোটাইপিং সিস্টেম ব্যবহার করা। আর প্রোটোটাইপ কি করবে, ফিচার গুলা সরাসরি কাস্টমারকে দেখাবে, তখন হচ্ছে কাস্টমার তার রিকোয়ারমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আর রিকোয়ারমেন্ট সম্পর্কে যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আলটিমেটলি চেঞ্জ আসার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে? জি ম্যাম। আর চেঞ্জ টলারেন্স তো হচ্ছে অনেকটা অ্যাভয়েডেন্স এর মতো। মানে দুইটা শব্দের যেরকম হচ্ছে একটু পার্থক্য আছে। অ্যাভয়েড করা মানে হচ্ছে ওটাকে ইগনোরই করা, আর টলারেট করা হচ্ছে যে ছোট্ট কিছু এরর বা হচ্ছে ছোট্ট একটা চেঞ্জ সেটা হচ্ছে মিনিমাইজ করা, বা হচ্ছে যে সেই এররটা কিভাবে, সরি এরর না, মানে সেই চেঞ্জটাকে কিভাবে মিনিমাইজেশনের মাধ্যমে ইনকর্পোরেট করা যায়। বুঝতে পারছো? যেমন একটা প্রোগ্রামে যখন দেখো যে ওয়ার্নিং থাকে, ওয়ার্নিংও কিন্তু এক ধরনের মানে এররের মতোই, সামথিং রং, তাই না? বাট সামথিং রং রং থাকার পরেও কিন্তু সে রান করছে, তার মানে এই রংটুকু সে টলারেট করছে, এই রংটুকুকে রেখেই কিভাবে বেটার আউটপুট দেওয়া যায় সেটা টলারেট করে নিচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো, দিস নর্মালি ইনভলভ সাম ফর্ম অফ ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। তো এই ক্ষেত্রে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট কি আমরা জানি অলরেডি, মানে ছোট্ট একটা ইনক্রিমেন্ট আমরা তৈরি করব, সেই ইনক্রিমেন্টটা আমরা প্রোভাইড করব ইউজারের কাছে, ইউজার দেন আবার যদি নতুন কিছু অ্যাড করতে চায় তাহলে সেখানে নতুন অ্যাড করবে, নতুন অ্যাড করে আবার সেটা ইনক্রিমেন্ট করবে বা ইয়ে করবে, নতুন অ্যাড করে তারপরে আবার নতুন একটা ইনক্রিমেন্ট ডেভেলপ করবে। এটাই আমরা আবার আরেকটু ডিটেলসও পড়বো আজকেই। আচ্ছা, তা আমরা এতক্ষণ মানে ক্লাসের শুরু থেকে, এই চ্যাপ্টারের শুরু থেকে প্রোটোটাইপ প্রোটোটাইপ বলে আসছি। এখন আসো আমরা প্রোটোটাইপ কি জিনিস সেটা একটু দেখি। তো প্রোটোটাইপ হচ্ছে যে তোমরা যদি মনে করো যে কোনো একটা জিনিস, সেটা হচ্ছে মেশিনারি হোক বা সেটা হচ্ছে কারই হোক বা সেটা মোবাইলই হোক, যদি কোথাও যাও গিয়ে তোমাকে অ্যাকচুয়াল জিনিসটা না দেখিয়ে দেখানো হয় হচ্ছে তার ডেমো, দেখানো হয় কিনা, এরকম সিচুয়েশনে পড়েছো কিনা? জি ম্যাম। যে যখন জি ম্যাম। এক্সপ্লেন করতে না পারো তখন হচ্ছে তারা একটা, মানে যারা তৈরি একটু করে যে ডেমো কোনো দেখে, জিনিস, হ্যাঁ। তারা হচ্ছে একটা ডেমো দেখায়, একটা ড্রাফট দেখায় যে এইভাবে করব কিনা। তো সফটওয়্যার প্রোটোটাইপটা হচ্ছে অনেকটা এই ডেমো ভার্সনের মতো, যদিও ডেমো বলা যাচ্ছে না এই জন্যই কারণ হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ফাংশনাল অর এক্সিকিউটেবল ফরম্যাটে থাকে, সেজন্য এটাকে ডেমো বলা যাচ্ছে না, প্রোটোটাইপ বলছি। তো প্রথমে যখন রিকোয়ারমেন্টস আসবে সেই রিকোয়ারমেন্টস থেকে মানে একদম ভাইটাল কিছু রিকোয়ারমেন্টস, যে রিকোয়ারমেন্টস গুলা মানে খুব এই সফটওয়্যারের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই ধরনের ভাইটাল কিছু রিকোয়ারমেন্টস নিয়ে এবং সেটা অবশ্যই ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেগুলি নিয়ে ছোট্ট একটা, যতখানি তৈরি করা সম্ভব ছোট্ট একটা সফটওয়্যার বা ছোট্ট একটা মডিউল তৈরি করে ফেলা, যে মডিউলটা আবার হচ্ছে এক্সিকিউটেবল হবে এবং ইউজার দেখতে পারবে। তো দেখার পরে সে হয়তো এটার থেকে কম, এটার থেকে বেশি, এটার মধ্যে আরো কিছু অ্যাড করতে হবে, আরো অনেক কিছু অ্যাড করতে হবে, সে তখন তার যে রিকোয়ারমেন্টসটা সেটা এইটার উপরে বেস করে সে এক্সপ্লেন করতে পারবে। ক্লিয়ার? জি ম্যাম। মানে জি ম্যাম। এটা এটা জি ওই ম্যাম। ডেমো, তারপরে হচ্ছে ড্রাফট, ওইটা থেকে একটু ভিন্ন, যে তোমার এটাকে স্ট্রাকচার ধরে ইউজার হচ্ছে তার যে রিকোয়ারমেন্ট সেটাকে বর্ণনা করতে পারবে, এবং এটা একের অধিক হতে পারে। যেমন আমরা ইনক্রিমেন্টাল মডেল পড়লাম, ইনক্রিমেন্টাল মডেলে কি হয়, একটার পর একটা ইনক্রিমেন্ট তৈরি হয়। তো প্রথম যে ইনক্রিমেন্ট তৈরি হয় সেটাকে আমরা প্রোটোটাইপ বলতে পারি, বলতে পারি না? জি জি ম্যাম। ম্যাম।
তাহলে প্রথম যে ইনক্রিমেন্ট সেটাকে আমরা একদম ফার্স্ট প্রোটোটাইপ বলতে পারি। পরে যখন আমরা সাপোজ থার্ড ইনক্রিমেন্ট তৈরি করব তখন সেকেন্ড ইনক্রিমেন্টটা হচ্ছে তার জন্য প্রোটোটাইপ, কারণ তার উপরে বেস করে ইউজার হচ্ছে আবার রিকোয়ারমেন্ট দিচ্ছে। তো এখন দেখো, a prototype can be used in the requirements engineering process. বেসিক্যালি আমরা প্রোটোটাইপটা কেন প্রোভাইড করি হচ্ছে যে ইউজার যেন খুব সহজেই তার রিকোয়ারমেন্টসটাকে এক্সপ্রেস করতে পারে, সেজন্য আমরা প্রোটোটাইপটা প্রোভাইড করে থাকি। আর এজন্যই বলা হচ্ছে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং প্রসেসে এটা হেল্প করে উইথ রিকোয়ারমেন্টস এলিসাইটেশন এন্ড ভ্যালিডেশন। এলিসাইটেশন হচ্ছে এক্সপ্রেশন, দ্যাট মিন্স হচ্ছে যে ইউজার এক্সপ্রেস করতে পারে, এন্ড ভ্যালিডেশন ইউজার ভ্যালিডেটও করতে পারে যে সে কি এইটাই চাচ্ছে নাকি অন্য কিছু চাচ্ছে। আমরা ভিএনভি পড়ে আসছি, ভিএনভি এর একটা অংশ হচ্ছে ভ্যালিডেশন। ফাইনালি ইউজারের যে নিড সেই নিডটা ফিল আপ হচ্ছে কিনা সেটাই হচ্ছে ভ্যালিডেশন। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, জি তারপর ম্যাম। দেখো, in design process to explore option and develop a UI design। তাহলে ডিজাইন প্রসেসে জাস্ট হচ্ছে সেটাকে আহ ইয়ে করা। আচ্ছা শোনো, আমাদের হচ্ছে 10 মিনিট পরে সেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি তো ম্যাম। 10 মিনিটে যদি আমি স্পাইরাল পর্যন্ত পড়াতে পারি তাহলে ওখানেই শেষ হয়ে যাবে, আর যদি না পড়াতে পারি তাহলে আর একটা সেশন ক্রিয়েট করতে হবে। তাহলে সবাই থেকো, ঠিক আছে? তারপর দেখো যে ইন দ্য টেস্ট, আমরা একটু ফাস্ট করি। ইন দ্য টেস্টিং প্রসেস টু রান ব্যাক টু ব্যাক টেস্ট, আমরা টেস্ট। হ্যাঁ আমরা এখানে টেস্ট করতে পারি। আমাদের হচ্ছে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং যদি ক্লিয়ার না হয় আমরা রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং পড়বো, টেস্টিং আমরা নেক্সট ডে পড়বো। কিন্তু এখানে হচ্ছে এই টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে যে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং আছে, টেস্টিং আছে, ঠিক আছে? জি ম্যাম। তারপর দেখো বেনিফিটস অফ প্রোটোটাইপিং। তাহলে কি বেনিফিটসটা পাচ্ছি? প্রথমেই যে বেনিফিটসটা পাচ্ছি সেটা হচ্ছে ইমপ্রুভ সিস্টেম ইউজেবিলিটি। তাহলে আমার সিস্টেমটা যখন ফাইনালি তৈরি হবে তখন এটা বলা যাবে না যে এটা ইউজেবল না বা হচ্ছে কাস্টমারের নিড ফুলফিল করে না, কেননা কাস্টমারই আমাদেরকে গাইড করেছে আমরা কি তৈরি করব অ্যাকর্ডিং টু আওয়ার প্রোটোটাইপ। তারপর হচ্ছে ক্লোজার ম্যাচ টু ইউজার রিয়েল নিডস। যেহেতু কাস্টমারই আমাদের গাইড করলো সুতরাং হচ্ছে তাদের যে নিড সেই নিড অনুযায়ী সেটার খুব ক্লোজে যাওয়া সম্ভব। তারপর হচ্ছে ইমপ্রুভড ডিজাইন কোয়ালিটি। যেহেতু আমরা এটা হচ্ছে বারবার অ্যানালাইসিস করে করছি সুতরাং হচ্ছে ডিজাইন কোয়ালিটিটা খুব ভালো, এবং হচ্ছে মেনটেনেবিলিটিটা খুব ভালো। রিডিউসড ডেভেলপমেন্ট ইফোর্ট। রিডিউস ডেভেলপমেন্ট ইফোর্ট মানে হচ্ছে যে আমরা যতখানি না ডেভেলপ করছি তার চেয়ে বেশি আমরা অ্যানালাইসিস করছি, টেস্টিং করছি। আমরা যখন ওয়াটারফল করি তখন হচ্ছে পুরো ধাপটা শেষ করে একদম ডিজাইনকে বেস করে ডেভেলপমেন্টটা করতে হয়, এবং ডেভেলপমেন্ট শেষ হলে হোল টেস্টিংটা একসাথে হয়। তাহলে সেখানে হচ্ছে যে পুরো একটা ফেজেই অনেক